প্রাথমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় ওয়ার্কশিট বা কার্যপত্র সম্পর্কে আমরা আলোচনা শুরু করব। আমাদের আজকের যেই অধ্যায়টি অর্থাৎ ওয়ার্কশিট বা কার্যপত্র, এগুলো থেকে প্রতি বছরই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমরা এই অধ্যায়টি যদি ভালো করে করি তাহলে আমাদের নবম অধ্যায় অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে একটি আমাদের ধারণা চলে আসবে এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে আমাদের একটি নীল নকশা অর্থাৎ কার্যপত্রকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণীর ব্লু প্রিন্ট, অর্থাৎ আমরা একটা ধারণা পাব এবং কার্যপত্রে আমরা যে সকল কাজ করি গাণিতিক সমস্যা সমাধানে, এগুলোই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে করব। সো দিস চ্যাপ্টার ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর এসএসসি লেভেল, বাট if you want to escape and avoid this chapter, then you will not be in good position before solving the mathematical question in financial statement chapter. তো কার্যপত্র এই অধ্যায়ে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এই অধ্যায়ের উপর বেসিস করেই আমরা আর্থিক অবস্থার বিবরণী করে থাকব এবং এখানে একটু আমাদের টাইম বেশি লাগে, কিন্তু আমরা যদি সিস্টেমেটিকভাবে করি ইনশাল্লাহ এই অধ্যায়টা আমাদের জন্য ভেরি ইজি হবে। তো আজকে সপ্তম অধ্যায় কার্যপত্রের প্রথম লেকচারে আমরা যেই টপিকগুলো আলোচনা করব, কার্যপত্র ধারণা, কার্যপত্রের বৈশিষ্ট্য, কার্যপত্রের উদ্দেশ্য, বকেয়া ও নগদ ভিত্তিক লেনদেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে তোমরা কার্যপত্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কার্যপত্রের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, বকেয়া ও নগদ ভিত্তিক লেনদেন সম্পর্কে আলোচনা এবং বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, we have already seen the accounting cycle from in the very beginning while we starting the accounting first paper, অর্থাৎ আমরা প্রথম অধ্যায়ের আমরা দেখেছি হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অ্যাকাউন্টিং সাইকেল দেখেছিলাম, এই অ্যাকাউন্টিং সাইকেলে আমরা কিন্তু শুরু করেছিলাম লেনদেন শনাক্তকরণ, আইডেন্টিফাই ট্রানজ্যাকশন, এরপর আমরা জার্নাল এন্ট্রিজ দিয়েছি, জাবেদা দিয়েছি, এরপর আমরা লেজার তৈরি করেছি, আমরা রেওয়ামিল তৈরি করেছি, আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিয়েছি। এখন আমরা যে কাজটা করব সেটাই হলো আমাদের কার্যপত্র তৈরি করতে হবে। অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং যে সাইকেলটি দেখেছি শিক্ষার্থী বন্ধুরা, সেই অ্যাকাউন্টিং সাইকেলের একটি গুরুত্বপূর্ণ ধাপ বা হিসাব চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো কার্যপত্র তৈরি করার। কারণ আমরা যদি দেখি যে কার্যপত্রের পরেই কিন্তু আমাদের মূল যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ যেটা আমরা নবম অধ্যায় করি, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয়। তো আমি তোমাদেরকে আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে কার্যপত্র হলো আর্থিক অবস্থার বিবরণীর নীল নকশা এবং একজন অ্যাকাউন্টিং ম্যানেজার বা হিসাব বিশারদ যিনি কোম্পানির যাবতীয় লেনদেনগুলোর খুঁটিনাটি কাজ করে, তার জন্য এই কার্যপত্র ধাপটি বা ওয়ার্কশিট স্টেজটি ইজ টু মাচ ইম্পর্টেন্ট। আফটার দ্য ট্রায়াল ব্যালেন্স and before the financial statement, this is most vital stage to depict the total and overall financial position of a company or institution. তো শিক্ষার্থী বন্ধুরা, কার্যপত্র বা ওয়ার্কশিট আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরির পূর্বে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে কাজ করে। তো কার্যপত্র কি? তোমরা একটি কার্যপত্রের ছবি দেখতে পাচ্ছ। আমি যদি এটা একটু বড় করি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটাই হলো কার্যপত্র। তো আমি তৃতীয় লেকচারে তোমাদের এই কার্যপত্র তৈরি করার সিস্টেমটি দেখাবো, তবে তার আগে আমাদের বেসিক কনসেপশনগুলো ক্লিয়ার করে নিতে হবে। তো কার্যপত্রের
ভিতরে আমাদের রেওয়ামিল একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে রেওয়ামিলের পরেই কিন্তু কার্যপত্রটি তৈরি করা হয়। রেওয়ামিলের ডাটা নিয়েই আমরা ওয়ার্কশিট বা কার্যপত্র তৈরি করে থাকি। এই রেওয়ামিলের সাথে আমাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানের অতিরিক্ত কিছু সমন্বয় থাকে, যেগুলো হয়তো রেওয়ামিলে পোস্টিং হয় নাই, বা রেওয়ামিলে ভুল পোস্টিং হয়েছে, বা কোনো কারণে এই তথ্যগুলো বকেয়া বা নগদ ভিত্তিক লেনদেন হওয়ার কারণে কিছু লেনদেন অতিরিক্ত হিসাবে থেকে থাকে। তো কার্যপত্র তৈরি করা এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ আমরা শেষ দুটো যে স্টেজ দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে দেখি আমাদের শেষ দুটো স্টেজ, অর্থাৎ একটা হলো আয় বিবরণী এবং লাস্ট যে স্টেজ যেটাকে আমরা বলি আর্থিক অবস্থার বিবরণী, এই দুটো স্টেজ একটি প্রতিষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দুটো স্টেজ একটি প্রতিষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটিই কিন্তু একটি প্রতিষ্ঠানের মূল আর্থিক বিবরণী হিসাবে পরিচিত। তো এই আয় বিবরণী এবং ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ আর্থিক বিবরণীর নীল নকশা বা আর্থিক বিবরণীর সাপোর্টিং, বা আমরা বলতে পারি মিনি আর্থিক বিবরণী। আমরা দেখি না মূল ক্রিকেট ম্যাচ খেলার আগে যে একটা প্রস্তুতি ক্রিকেট ম্যাচ খেলে, যেটা হয়তো আন্তর্জাতিক পরিসংখ্যানে থাকে না, বাট এটার উপর ভিত্তি করে কিন্তু অনেক প্লেয়ারকে রাখা হয়, আবার অনেক প্লেয়ারকে বাদ দেওয়া হয়। ঠিক একইভাবে এই কার্যপত্রের উপর ভিত্তি করেই তুমি বুঝতে পারবা যে আর্থিক অবস্থার বিবরণীটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো আর্থিক বিবরণী প্রস্তুতে ব্যবহৃত যাবতীয় হিসাব সমূহের জের বহুগড় বিশিষ্ট একটি কাগজে লিপিবদ্ধ করা হলো কার্যপত্র। অন্যভাবে বলা যায় কার্যপত্র হলো একটি ছক কাটা কাগজ বা পৃষ্ঠা, যেখানে খতিয়ানের জের সমূহ একত্র করা হয়। খতিয়ানের জের মানে যেগুলো দিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল তৈরি করি, যা আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা প্রদান করে এবং যে কোনো ধরনের সমন্বয়ে বাদ পড়ার সম্ভাবনা কমায়। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে রেওয়ামিলের পরে বেশ কিছু সমন্বয় বাদ পড়ে গিয়েছে, বা অতিরিক্ত কিছু তথ্য রেওয়ামিলে হয়তো আসে নাই। আমরা জানি যে রেওয়ামিলের দুই পাশ মিলে যাওয়াই কিন্তু হিসাবের গাণিতিক শুদ্ধতা না। আমরা যখন চতুর্থ চ্যাপ্টার পড়েছিলাম তখন হয়তো তোমরা দেখেছো যে কিছু কিছু ভুল আছে, যেই ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে না, অর্থাৎ এই ভুলগুলো থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যায়। যেমন করণিক ভুল, লেখার ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল, নীতিগত ভুল। তো এই ভুলগুলো নিয়ে যদি তুমি চিন্তা করো যে আমার রেওয়ামিলটি ওকে আছে, তার মানে আমি আর্থিক অবস্থার বিবরণীর দিকে মুভ করতে পারি, this is 100% wrong conception and wrong decision, and this will bring a severe problem for your company, because if rawmill, if the two sides of trial balance is matched, that means equal, this doesn't prove that your accounting equation, that means a equals to l plus y is 100% right, because there are some items, some transactions that are misspelled, that are not be included rawmill in trial balance willingly or unwillingly. So এই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে rawmill তৈরি হওয়ার পর যে ভুলগুলো থাকে, সেই ভুলগুলোর যেগুলো এখানে বলা আছে, যে কোনো সমন্বয় বাদ পড়ার সম্ভাবনা কমায়। এই যে লাইনটি, এই লাইনটির ভিতরেই কিন্তু আসলে কার্যপত্রের গুরুত্ব নিহিত আছে, যে যে কোনো ধরনের সমন্বয় বাদ পড়ার সম্ভাবনা কমায় রেওয়ামিল তৈরি করার পরে এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার আগে। তবে কার্যপত্র তৈরি করাটা কিন্তু একটা ঐচ্ছিক ধাপ। আমি কিন্তু আবারও বলতেছি যে সেক্ষেত্রে বন্ধুরা কার্যপত্র কিন্তু বাধ্যতামূলক কিছু বিষয় নয়, এটা অপশনাল একটি স্টেজ। ফিনান্সিয়াল আমরা যে দেখেছি অ্যাকাউন্টিং যে সাইকেল, অর্থাৎ হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। তবে এটি কারবারের জন্য অনিয়মিত বিবরণী, যা শুধুমাত্র ব্যবস্থাপকগণকে প্রয়োজন অনুসারে সময়ান্তর তথ্য প্রদান করে। অর্থাৎ কার্যপত্রের মাধ্যমে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরির আগে কিছু সময়ের জন্য তথ্য, স্পেশাল ভাইটাল তথ্য পেয়ে থাকি। এটি হিসাব বিজ্ঞানের কোনো স্থায়ী দলিল নয়। কার্যপত্র হলো একটি পরীক্ষার ক্ষেত্র, যেখানে খতিয়ানস্থ সকল হিসাবসমূহ স্থানান্তরকরণ, সমন্বয়করণ, জেরকরণ এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার সাধারণ কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে।
কার্যপত্র সাফল্যজনকভাবে প্রস্তুত করা হলে হিসাবরক্ষক চূড়ান্তভাবে ও নিয়ম মোতাবেক আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকেন এবং হিসাবের বইতে নির্ভুল ও সঠিকভাবে সমন্বয় জাবেদা ও সমাপনী দাখিলা প্রদান করেন। তো আমরা হয়তো আমাদের এই লেকচারগুলো শেষের দিকে আমরা সমন্বয় জাবেদা ও সমাপনী দাখিলা করব। এই সমন্বয় জাবেদা দাখিলা ও সমাপনী জাবেদা দাখিলার মাধ্যমে তোমার আয় এবং ব্যয় জাতীয় লেনদেন, বিশেষ করে নামিক হিসাবগুলো ক্লোজ করা হয়। এছাড়া উত্তোলনকে ক্লোজ করা হয়, নিট লাভ বা নিট ক্ষতিকেও ক্লোজ করা হয়। অর্থাৎ তোমার হিসাবকাল শেষে শেষ যে এন্ট্রিসটা আমরা দিই, যেটাকে আমরা বলি ক্লোজিং এন্ট্রিস, এই সমাপনী জাবেদা দাখিলার মাধ্যমে আমাদের কিন্তু শেষ জাবেদা দাখিলা এটা, এর মাধ্যমে আমাদের হিসাবের অকাট্য প্রমাণ হয় যে আমরা হিসাবটা ক্লোজ করব, আমরা নেক্সট ইয়ার থেকে নতুন করে হিসাবের কার্যক্রম শুরু করব। আর সমন্বয় জাবেদা হলো রাও মিলে যে সকল আইটেম ভুলক্রমে বাদ পড়েছে বা অতিরিক্ত তথ্য, অতিরিক্ত ডাটা আছে, এরকম লেনদেনগুলো আমাদের এই সমন্বয় যে অংশটা আছে কার্যপত্রের, সেখানে আমরা পোস্টিং করি। তো কার্যপত্র ছক সম্পর্কে আমরা তৃতীয় লেকচারে ইনশাল্লাহ ডিটেলস জানবো। আমরা আগে বেসিকগুলো ক্লিয়ার হই। তো আমরা কার্যপত্র সম্পর্কে বেসিক ধারণাটি শিক্ষার্থী বন্ধুরা পেলাম। এখন আমরা দেখব কার্যপত্রের বৈশিষ্ট্য। কার্যপত্র একটি বহু কলাম বিশিষ্ট ফর্ম, যা আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে লেনদেন ও হিসাবের সমন্বয় করার জন্য ব্যবহার করা হয়। ক্ষতিগ্রস্ত হিসাবের জেরসমূহ সংক্ষিপ্তকরণের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তের সমতা যাচাই করা হয়। অর্থাৎ রেওয়ামিল যে তৈরি করা হয়েছে, আমরা জানি রেওয়ামিল তৈরি করা হয় খতিয়ানের ডাটার উপরে। তো খতিয়ানের ডাটা আবার আসে জাবেদা থেকে, জাবেদা আবার আসে লেনদেন চিহ্নিতকরণের মাধ্যমে। তার মানে টোটাল প্রসেসটা রেওয়ামিলের আগ পর্যন্ত টোটাল প্রসেসটা যে ঠিক হয়েছে, ডেবিট এবং ক্রেডিট জের সমান হয়েছে, এটি কিন্তু আসলে কার্যপত্রের মাধ্যমে আমরা ইনভেস্টিগেট করি বা যাচাই করি। সহজে ও দ্রুত গতিতে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা যায় এবং নিট লাভ বা নিট ক্ষতি জানা যায়। কার্যপত্রের শেষ ধাপের আগের ধাপে আমরা আয় বিবরণী তৈরি করি এবং এর মাধ্যমে আমরা নিট প্রফিট বা নিট লস জানতে পারি এবং আমরা খুব সহজেই সমন্বিত রেওয়ামিলটা তৈরি করতে পারি। কার্যপত্র ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে তাৎক্ষণিক তথ্য প্রদান করে। এটি কোনো স্থায়ী হিসাব নয়, আমি আগেও বলেছি। হিসাবকালের কোনো এন্ট্রি যাতে বাদ না পড়ে তা কিন্তু কার্যপত্র নিশ্চিত করে। অর্থাৎ রেওয়ামিলে কোনো কারণে কোনো হিসাবভুক্ত কোনো আইটেম যদি হিসাবভুক্ত না হয় বা কোনো একটা লেনদেনে যদি গড়বড় হয়, এ সকল বিষয়গুলো কিন্তু কার্যপত্র চেক করবে। কার্যপত্র হিসাব চক্রের একটি ঐচ্ছিক করণীয় ধাপ। কার্যপত্রের উদ্দেশ্য সম্পর্কে এখন জানব। কার্যপত্র হিসাব সংরক্ষণের কোনো স্থায়ী রেকর্ড নয়। কার্যপত্রের কিছু উদ্দেশ্য বর্ণনা করা হলো। ১. খতিয়ানের চূড়ান্ত জের একত্রে প্রদর্শন। প্রতিষ্ঠানের সকল খতিয়ানের চূড়ান্ত জের একত্রে প্রদর্শন করার উদ্দেশ্যে কার্যপত্র প্রণয়ন করা হয়। আমরা যখন লেনদেন চিহ্নিতকরণ করে থাকি এবং এটা থেকে যখন আমরা জাবেদায়ন করে জার্নাল পোস্টিং দেখাই, তখন কিন্তু আমরা প্রত্যেকটা জাবেদায় দুটো করে হিসাব দেখাই এবং এমন আছে যে একটি হিসাবের একাধিক জাবেদা হয়, যেমন নগদান হিসাব, কখনো ডেবিট কখনো ক্রেডিট। তো কার্যপত্র কি করে, খতিয়ানের চূড়ান্ত জেরগুলো অর্থাৎ হিসাবের প্রত্যেকটা জের, নগদের টোটাল জের, ক্রয়ের টোটাল জের, সম্পদের টোটাল জের, বিশেষ করে স্থায়ী সম্পদ, চল্লিশ সম্পদ, খাতওয়ারি হিসাবের শ্রেণী বিভাগ এবং হিসাব খাত অনুযায়ী টোটাল প্রদর্শন করার কাজটি কিন্তু কার্যপত্র প্রণয়নের মাধ্যমে হয়ে থাকে। কারণ কারবার প্রতিষ্ঠানে যে সকল লেনদেন সংগঠিত হয় তার প্রতিটি খতিয়ানের জের রেওয়ামিলে দেওয়া থাকে। আর এই রেওয়ামিলের সাথে রেওয়ামিলের বহির্ভূত তথ্য সমন্বয় দাখিলের মাধ্যমে অন্তর্ভুক্ত করে ফলাফল একত্রে জানা যায়। ২. হিসাবকাল শেষের কার্যক্রম সহজীকরণ। কারবারের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য হিসাব সংক্রান্ত অনেক কার্যক্রম সম্পন্ন করতে হয়। হিসাবকাল শেষে কার্যপত্র তৈরি করলে এসব কার্যক্রম অনেক সহজ হয়। আর্থিক বিবরণী প্রণয়নে সহায়তা করা। কার্যপত্রের অন্যতম উদ্দেশ্য হলো আর্থিক বিবরণী প্রণয়নে সহায়তা করা। কারণ আমরা জানি কার্যপত্র হলো এমন একটি খসড়া, যেটাকে বলা হয় ওয়ার্কশিট। কার্যপত্র কিন্তু হলো ওয়ার্কশিট অর্থাৎ খসড়া কাজ, যার মাধ্যমে কোনো রেওয়ামিল, সমন্বয়, আয় বিবরণী, দায় ও সম্পদ একত্রে প্রকাশ করা হয়।
অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন তৈরি। আমরা হয়তো জানি যে আর্থিক অবস্থার বিবরণী হলো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট দিনে একটা একটা মেয়াদ শেষে একটা নির্দিষ্ট তারিখে তৈরি করা হয়। বাট মিড টার্ম বা ইন দ্য মিন হোয়াইল তুমি যদি কোনো তথ্য পেতে চাও বছরের মাঝামাঝি এসে যে তোমার প্রতিষ্ঠানের সম্পদ কীরকম আছে, দায় কীরকম আছে, তাহলে এই অন্তর্বর্তীকালীন একটা ফিনান্সিয়াল রিপোর্ট তুমি পাবে কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে। যে কোনো কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে যে কোনো সময় আর্থিক বিবরণী তৈরি করা যায়, যা কারবার প্রতিষ্ঠানের বিশেষ ধরনের আর্থিক নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। খতিয়ানের হিসাবসমূহ বন্ধ না করে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে কার্যপত্র সাহায্য করে। ফলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। অর্থাৎ তুমি খতিয়ান ক্লোজ করবা না, মাঝপথেও কিন্তু তুমি খতিয়ানের জের নিয়ে কার্যপত্র তৈরি করে হিসাবের গাণিতিক বা অ্যারিথমেটিক অ্যাকুরেসি তুমি ইনভেস্টিগেট করতে পারবে। বর্তমান ও ভবিষ্যৎ খরচের ধারণা রাখ। কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে বর্তমানে পরিশোধিত খরচ এবং ভবিষ্যৎ প্রদেয় খরচ সম্পর্কে ধারণা লাভ করা যায়। সমন্বয় দাখিলা দেওয়া সহজ হয়। কার্যপত্রে আলাদা সমন্বয় দাখিলার কলম থাকে, তাই সহজেই সমন্বয় দাখিলা দেওয়া সহজ হয়। সমাপনী দাখিলা দেওয়া সহজ হয়। সমন্বিত রেওয়ামিল হতে মুনাফা জাতীয় দফা আয় বিবরণীতে স্থানান্তরিত হয়, ফলে সমাপনী দাখিলা দেওয়া সহজ হয়। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে সাধারণত নামিক হিসাবসমূহ বন্ধ করার জন্যই সমাপনী দাখিলা দেওয়া হয়। এছাড়া উত্তোলন এবং নিট লাভ নিট ক্ষতি তো আছেই। তো সমন্বিত রাওয়ামিল হতে আমরা যেহেতু মুনাফা জাতীয় দফা অর্থাৎ মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে জানতে পারি। এখন তোমাদের মনে হয়তো কারো কোশ্চেন আসতে পারে যে স্যার, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো? আসলে এটা কিন্তু আমরা চতুর্থ অধ্যায় রেওয়ামিলে একবার পড়ে এসেছি। একবার কিন্তু আমরা এটা পড়ে এসেছি। এছাড়াও মুনাফা জাতীয় আয় এবং ব্যয় সম্পর্কে আমরা একটা স্পেশাল ক্লাস করব, নেক্সট লেকচারেই আমরা এটা আনতেছি। ওটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে। সঠিকতা যাচাই। সমন্বিত রেওয়ামিলের সাথে খতিয়ানের প্রদত্ত লেনদেনগুলোর চূড়ান্ত যে ঠিক আছে কিনা তার সত্যতা কার্যপত্রের মাধ্যমে যাচাই করা যায়। আর্থিক অবস্থার ফলাফল ব্যাখ্যা। কার্যপত্র সার্বিক অবস্থা জানার জন্যই কারবারের সার্বিক অবস্থা জানার জন্যই কার্যপত্র প্রণয়ন করা হয়। তাই এটি প্রণয়নের মাধ্যমে কারবারের নিট লাভ, নিট ক্ষতি, দায়, সম্পত্তির অবস্থা সম্পর্কে সহজে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। হিসাব বছর শেষে কার্যপত্র প্রণয়নের মাধ্যমে দ্রুত আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। ফলে ব্যবস্থাপকগণ কার্যপত্র হতে বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকেন। উপরের আলোচনা হতে বলা যায়, কার্যপত্রে রেওয়ামিল, সমন্বয়, সমাপনী দাখিলার যাবতীয় বিষয়গুলো সুশৃঙ্খলভাবে একত্রিত করার পর হিসাব রক্ষক অতি দ্রুত ও বিশুদ্ধভাবে হিসাবের বইসমূহ বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের শেষ টপিক, সেটা হলো বকেয়া ভিত্তিক ও নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান, একুরাল বেসিস অ্যান্ড ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। শিক্ষার্থী বন্ধুরা, দুই ধরনের সিস্টেমই কিন্তু আমাদের অ্যাকাউন্টিংয়ে রাখতে হয়। একটা হলো ক্যাশ, অর্থাৎ সব কিছু ক্যাশ হিসাব, অর্থাৎ যেটা আমরা ফিনান্স যাদের আছে তারা হয়তো দেখেছো, ফিনান্সের চতুর্থ অধ্যায় নগদ প্রবাহ বিবরণী, অথবা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার যদি কারো ধারণা থাকে, যেটা আমরা সেকেন্ড পেপার হয়তো করব, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার তৃতীয় চ্যাপ্টার নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ এখানে সব কিছু ক্যাশ হিসাবে, বাকির কোনো লেনদেন নাই, সব ক্যাশ। আর বকেয়া তো আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ বকেয়া রাখবো, আয় বকেয়া রাখবো, দায় বকেয়া রাখবো। তো এই বকেয়া ভিত্তিক এবং নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান কার্যপত্রে একটা বিশাল প্রভাব ফেলে, বিশেষ করে সমন্বয়ের ক্ষেত্রে। ধরো বেতন বকেয়া আছে 5,000 টাকা, অথবা হতে পারে অগ্রিম বিমা অগ্রিম প্রদান করা হয়েছে। দেখো দুইটা জিনিস, বেতন বকেয়া আছে, আবার অগ্রিম বিমা প্রদান করা হচ্ছে, একদিকে সম্পদ, একদিকে দায়। তো এই দুইটার ভিতরে কিন্তু বকেয়াও আছে, আবার নগদও আছে। তো এই যে নগদ এবং বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের যে কার্যপত্রে আমরা যে সিস্টেমগুলো দেখব, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, আমি এখনই আলোচনা করতেছি, তোমরা ভালো করে খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, ব্যবহারিক হিসাব বিজ্ঞানে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান ও নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞানের পদ্ধতি অনুসৃত হয়। অর্থাৎ আমরা আমরা কিন্তু অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সম্পর্কে আমরা ধারণা নিচ্ছি। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং বিষয়টা আমরা সম্পর্কে ধারণা নিচ্ছি।
তো বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান পদ্ধতি হলো আধুনিক বিজ্ঞানসম্মত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে ব্যবসায়ের সঠিক ও সত্য প্রতিচ্ছবি প্রতিফলিত হয় এবং জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গ্যাপ requires the use of accrual accounting because it presents a true picture of a business economic activity during a given time frame. ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডের একটা সংজ্ঞা। তবে নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান পদ্ধতি বিজ্ঞানসম্মত না হলেও ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে এই পদ্ধতি অধিক প্রচলিত ও জনপ্রিয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখব বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। বকেয়া ভিত্তিক হিসাব রক্ষণ পদ্ধতিতে আয় ও ব্যয় ঠিক তখনই হিসাবভুক্ত করা হয় যখন লেনদেন সংঘটিত হয়, অর্থাৎ লেনদেন যখন সংঘটিত হবে তখনই আমরা এটাকে হয় আয় বা ব্যয়ে কনভার্ট করব। বিফোর দ্যাট উই উইল নট টার্ম দিস অ্যাজ আইদার ইনকাম অর এক্সপেন্স। অর্থের আদান বা প্রদানকে এই পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয় না, অর্থাৎ টাকা আসছে কি টাকা গেছে এটা আমাদের ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ব্যয় এবং আয়, বকেয়া এবং বকেয়া ভিত্তিক। এ পদ্ধতিতে পণ্য সরবরাহ অথবা সেবা প্রদানের সময়কালে পণ্যের বিনিময়ে প্রাপ্ত বা প্রাপ্য মূল্যকে আয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে নগদ অর্থ না পেলেও তা অর্জিত আয় হিসাবে ধরা হয়। অর্থাৎ তুমি যদি নগদে টাকা না পাও তাহলেও কিন্তু সেটাকে আয় হিসাবে আমরা ধরে নেব, অর্জিত আয়। যেমন সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি। ধরো তুমি একজন উকিল, তুমি কোনো মক্কেলকে ওকালতি সেবা দিয়েছো কিন্তু সে তোমাকে টাকা দেয়নি। অথবা ধরো তুমি নাপিত, তুমি কারো চুল কেটে দিয়ে একটি সেবা দিয়েছো কিন্তু হি হ্যাজেন্ট পেইড ইউ ইয়েট, অর্থাৎ ইউ হ্যাভেন্ট গেট দ্য মানি ইন রিটার্ন অফ ইউর সার্ভিস প্রোভাইডিং, ইউ হ্যাভেন্ট গেট দিস মানি ইয়েট বাট ইউ হ্যাভ প্রোভাইডেড দ্য সার্ভিস অলরেডি। অর্থাৎ তুমি সার্ভিস প্রদান করেছো কিন্তু এখনো তুমি ক্যাশ টাকা পাও নাই, তাহলে এটাকে আমরা কিন্তু আয় ধরবো, অর্জিত আয়। অর্থাৎ নগদে পাই নাই তাতে কি হয়েছে, এটা তো বাকি আছে, আমি তো পাবই। চলতি হিসাবকালে যে কোনো বাহ্যিক সূত্র হতে উৎপন্ন তথ্য তথা প্রাপ্য আয়কে নগদে না পাওয়া সত্ত্বেও আয় হিসাবে হিসাবভুক্ত করা হয়। আবার একই হিসাবকালে রাজস্ব অর্জনের জন্য ব্যয়িত খরচগুলোকে চলতি সালের খরচ হিসাবে গণ্য করা হয়। উক্ত খরচগুলো নগদে পরিশোধ করা হলো কিনা তাও বিবেচনা করা হয় না। যদি উক্ত খরচ পরিশোধ করা নাও হয় তাহলে তা ব্যয় হিসাবে দেখাতে হবে এবং দায় হিসাবে সমন্বয় করতে হবে। কোনো নির্দিষ্ট হিসাবকালে রাজস্ব ও খরচ চিহ্নিত করা কঠিন, তাই হিসাব রক্ষণে এ সমস্যা সমাধানের জন্য হিসাব বিজ্ঞানের স্বীকৃত আয় চিহ্নিতকরণ নীতি অর্থাৎ রেভিনিউ রেকর্ডিং প্রিন্সিপাল ও আয় ব্যয় সংযোগ নীতি বা ম্যাচিং প্রিন্সিপাল অনুসরণ করা হয়। বকেয়া ভিত্তিক হিসাব সংরক্ষণ করলে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের সাথে অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের তুলনা করা যায় এবং তুলনামূলক বৈশিষ্ট্যের কারণে বিনিয়োগকারী ও অন্যান্য তথা ব্যবহারকারী সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। সুতরাং আর্থিক বিবরণী প্রস্তুতের যে উদ্দেশ্য তা কেবল বকেয়া ভিত্তিতে হিসাব রক্ষণ করলে সাধিত হয়, কারণ আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু আমাদের অনেক কিছু থাকে যেটা হয়তো বিগত বছরের বকেয়া ছিল বা সামনের বছরের অগ্রিম। তো এই জন্য বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান সিস্টেমটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান বা আমরা যেটাকে বলছি যে ক্যাশ বেসিস, নগদ ভিত্তিক বা ক্যাশ বেসিস, এই বিষয়টা কি আমরা একটু দেখি, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নগদ ভিত্তিক বা ক্যাশ বেসিস যেটা আছে, তো শিক্ষার্থী বন্ধুরা নগদ ভিত্তিক বা ক্যাশ বেসিস যেটা আছে আমরা সেটা একটু দেখি, তাহলে আমাদের আচ্ছা এটা আমরা দেখি। এই পদ্ধতি অনুসারে আয় তখনই হিসাবভুক্ত করা হবে যখন তা নগদে পাওয়া যাবে এবং খরচ হিসাবভুক্ত করতে হবে যখন তা নগদে পরিশোধ করা হবে। এর আগে কিন্তু আয় ব্যয় হিসাব করা যাবে না। সেবা গ্রহণ বা প্রদানের সময়কাল এখানে বিবেচ্য নয়। নগদ ভিত্তিক হিসাব রক্ষণ পদ্ধতি হিসাব বিজ্ঞান স্বীকৃত আদায়করণ নীতি এবং আয় ব্যয় সংযোগ নীতির পরিপন্থী, তাই একে বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসাবে স্বীকৃত দেওয়া হয় না। অর্জিত আয়ের টাকা যখন গ্রহণ করা হয় এবং ব্যয়ের টাকা পরিশোধ করা হয় তখনই তা হিসাবভুক্ত করা হয় এবং তার ভিত্তিতে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করা হয়।
নগদ ভিত্তিক হিসাব রক্ষণ করে যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় তা কোনো আন্তর্জাতিক স্বীকৃত থাকে না, ফলে গ্যাপ এটার স্বীকৃত দেয় না। অর্থাৎ বকেয়া ভিত্তিক আমরা যদি এটা দেখি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা যদি দেখি সেক্ষেত্রে বন্ধুরা যে এখানে কি বলা আছে আমরা একটু দেখি। হিসাব বিজ্ঞান যে বকেয়া ভিত্তিক পদ্ধতি, এখানে কি হবে, আয় অর্জন হলে হিসাবভুক্ত হবে, নগদে পাও আর না পাও, ব্যয় সৃষ্টি হলে হিসাবভুক্ত হবে। অর্থাৎ ব্যয় তুমি নগদে দাও বা বাকিতে থাকো। আর মিলকরণ নীতির ব্যবহার এই বকেয়া ভিত্তিক সিস্টেমে হয়, বাট নগদ ভিত্তিক সিস্টেমে কিন্তু এটা হয় না, কারণ এখানে আয় প্রাপ্ত হলে তোমার হিসাবভুক্ত হয়। অর্থাৎ যখন নগদে তুমি আয় পাবে, অর্থাৎ আয় প্রাপ্ত মানে কি, টাকাটা যখন নগদে পাবে। আর আয় অর্জন কি, তুমি সার্ভিস দিয়েছো, তুমি নাপিত হিসেবে চুল কেটে দিয়েছো, এটাই তোমার আয় অর্জন হয়েছে। বাট যখন তুমি টাকা পাবা তখন সেটাকে বলবো আমরা আয় প্রাপ্ত। তো নগদ ভিত্তিক এই সমস্যাগুলো আছে। তো আমরা এখন একটা ছোট্ট একটা অঙ্কের মতো দেখি, তাহলে আমাদের বিষয়গুলো শিক্ষার্থী বন্ধুরা আরো ক্লিয়ার হবে। এখানে আমরা ছোট্ট একটা উদ্দীপক নিয়ে আসছি। এসএম কন্ট্রাক্টর একটি দালান নির্মাণের চুক্তি করলো। চুক্তি অনুযায়ী কাজটি সম্পন্ন করতে 1 বছর সময় লাগবে এবং কাজ সমাপ্তির পর 1 লাখ টাকা এসএম কন্ট্রাক্টর পাবে। অর্থাৎ আগে সার্ভিস দিবে, পরে টাকাটা পাবে। কাজটি সম্পন্ন করতে এসএম কন্ট্রাক্টরের মোট ৭৫,০০০ টাকা খরচ হয়, বাকি ২৫,০০০ টাকা তার প্রফিট। ২০১০ সালের জানুয়ারি মাসের ১ তারিখে দালান নির্মাণের কাজ শুরু হয় এবং ২০১০ সালের ৩১শে ডিসেম্বর দালান নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং নির্মাণ কাজে ৭৫,০০০ টাকা ব্যয় হয়, যা এখনও পরিশোধ করা হয়নি, অর্থাৎ টাকাটা বকেয়া আছে। ঠিক পরের বছরে ২০১১ সালের ডিসেম্বর মাসে এসএম কন্ট্রাক্টর সম্পূর্ণ ১ লাখ টাকা পেল। ২০১২ সালের ডিসেম্বর মাসে এসএম কন্ট্রাক্টর দালান নির্মাণের কাজে ব্যয়কৃত অর্থ ৭৫,০০০ টাকা পরিশোধ করলো। অর্থাৎ যেই ৭৫,০০০ টাকা তাদের ব্যয় হয়েছিল, সেই ৭৫,০০০ টাকা তাদের কি করা হলো, পরিশোধ করা হলো। উপর্যুক্ত লেনদেন সময়ের ফলে এসএম কন্ট্রাক্টরের প্রতি বছরের মুনাফার পরিমাণ নগদ ও বকেয়া উভয় ভিত্তিতেই দেখানো হলো। অর্থাৎ আমরা নগদ ভিত্তিতে এটার প্রভাবটা দেখব এবং আমরা বাকি যেটা আসে অর্থাৎ আমরা বকেয়া ভিত্তিক এটাও দেখব। তো আমাদের সামনে এখানে 2 সিস্টেমই আছে। আমরা যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা নগদ সিস্টেমে করি, প্রথমটা হলো আমাদের নগদ সিস্টেমে যদি আমরা করি, প্রথমটা হলো নগদ সিস্টেম, সব হলো নগদ, মানে নগদ তুমি যখন টাকা পাবো তখনই হিসাবভুক্ত হবে। ২০১০ সালে কিন্তু আমাদের কোনো টাকা হিসাবভুক্ত হবে না। কেন ২০১০ সালে আমাদের কেন কোনো টাকা হিসাবভুক্ত হবে না? এর কারণ হলো শিক্ষার্থী বন্ধুরা, দেখো ২০১০ সালে কিন্তু তার সে সার্ভিসটা প্রোভাইড করেছে, কিন্তু টাকাটা কিন্তু সে এখনো পায়নি। সেই টাকাটা কখন পাইছে? ২০১১ সালে। এই যে ২০১১ সালে গিয়ে কিন্তু সে ১ লাখ টাকা পাইছে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, আল্টিমেট কিন্তু তার ১ লাখ টাকাই তার কি হয়েছে, সে গ্রহণ করছে। আর তার খরচ হয়েছে কত? আমরা যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, এখানে ২০১২ সালে কিন্তু তার ৭৫,০০০ টাকা, যে টাকাটা তার খরচ হয়েছে সেই টাকাটা পরিশোধ করছে। তার মানে আল্টিমেট সে ১ লাখ টাকা আমাদের কাছ থেকে নগদে পেয়েছিল, গ্রহণ করেছিল। এখান থেকে সে দালান নির্মাণের কাজে যে খরচ হয়েছিল সেই খরচ বাবদ সে ৭৫,০০০ টাকা পরিশোধ করছে। আল্টিমেট কিন্তু তার ২৫,০০০ টাকা প্রফিট হয়েছে, কিন্তু এটা প্রথম বছরে হয় নাই। দেখো, প্রথম বছরে ১ টাকাও তার প্রফিট হয় নাই। কারণ আমরা যদি নগদ ভিত্তিকের সিস্টেম হলো, যখন তোমার টাকাটা আয় হবে তখনই আমরা এটা আয় হিসাবে দেখাবো এবং নগদে যখন টাকাটা প্রদান হবে তখন আমরা শুধুমাত্র এটা ব্যয় হিসাবে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, ২০১১ সালে সে তার সার্ভিস প্রদানের জন্য টাকাটা পেয়েছিল ১ লাখ এবং ২০১২ সালে তার খরচটা সে বাদ দিয়েছে। কারণ ২০১১ সালে আসলে তার সার্ভিসটা প্রদান করা হয়েছে, এই কারণে সে ১ লাখ টাকা পেয়েছে। এখানে যে কথাটা আমাদের বলা আছে, ২০১১ সালে কিন্তু সে টাকাটা পেয়েছে, আর তার খরচটা যেটা হইছে সেটা হলো ২০১২ সালে। আল্টিমেট ২০১২ সাল শেষে তার ২৫,০০০ টাকা লাভ হবে। বাট আমরা যদি ২০১০ এর কথা বলি, ২০১০ এ কিন্তু তার কিছুই হয় নাই। কেন? ২০১০ এ আসলে সে সার্ভিসটা প্রদান করে নগদ টাকা গ্রহণ করেনি এবং তার
কাঁচামাল সরি তার দালান নির্মাণ খরচ বাবদ যে খরচটা হওয়ার কথা সেই খরচটা হয়নি, এই কারণে তার টাকাও প্রদান হয়নি। আমরা নগদ ভিত্তিকে বলতেছি কি, নগদ ভিত্তিকের সিস্টেমটা হলো নগদে খরচ হলে শুধুমাত্র তখনই আমরা এটা মানে এটা আমরা ধরবো, আর নগদে আমার যখন আয় হবে তখনই এটা আমরা ধরবো। বাট এইটা যদি আমরা এখন বকেয়া ভিত্তিক সিস্টেমে করি, এই যে দেখো বকেয়া ভিত্তিক সিস্টেমে যদি আমরা করি শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে আমাদের 2010 সালেই কিন্তু টোটাল আমাদের ব্যয়ও হবে আয়ও হবে এবং মুনাফাটা কিন্তু 2010ই হয়ে যাবে। দেখো কিভাবে 2010-এ আমরা 1 লাখ টাকা পাবার কথা বলছি, যে আপনি কাজটা করে দেন 2010 সালের শেষে আপনি টাকাটা পাবেন, কিন্তু আলটিমেট সে কিন্তু টাকাটা পেয়েছে 2011। বাট এটা হলো বকেয়া ভিত্তিক, অর্থাৎ সিস্টেমটা হলো তুমি তো সার্ভিস প্রদান করেছো, অর্থাৎ তোমার সেবাটা অর্জন হয়েছে, অর্থাৎ তুমি সেবাটা প্রদান করেছো, টাকা পাও আর না পাও বকেয়া থাকুক, বাট এটাকে আমরা কি ধরবো, সেবা আয় হিসাবে ধরবো, ঠিক আছে। আর তোমার খরচ যেটা হয়েছে সেটাও কিন্তু 2010-এ কিন্তু আসলে খরচ হয় নাই, খরচটা কিন্তু হয়েছিল 2012-তে। বাট তুমি তো খরচ হিসাবে ধরেই রাখছো যে আমার এত খরচ হবে দালান নির্মাণের, হোক 2012-তে গিয়ে খরচ, বাট বকেয়া সিস্টেম বলে পরে হোক, বাট যখনই তুমি এটা ব্যয় হিসাবে ধরে নিয়েছো, অ্যাকচুয়াল নগদ টাকা চলে না গেলেও যখনই তুমি ব্যয় হিসাবে ধরছো তখনই এটা ব্যয় হিসাবে কাউন্ট করতে হবে। তো এই কারণেই আলটিমেট আমাদের কিন্তু 2010-এই কিন্তু টোটাল প্রফিটটা 25,000 টাকা হয়েছে। 2011 এবং 12-তে কিন্তু কোনো আমাদের আইটেম দেওয়ার দরকার হয়নি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই কি বলে বকেয়া এবং নগদ ভিত্তিক বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা যদি এখন আয় বিবরণীতে দেখি, যদি আমরা আয় বিবরণীটা দেখি শিক্ষার্থী বন্ধুরা, আয় বিবরণীতে দেখা যাবে 3 বছর পরে নিট মুনাফার পরিমাণ নগদ ও বকেয়া উভয় ভিত্তিতে সমান হবে, যেটা আমরা দেখেছি 25,000 টাকা 12 সালে। পার্থক্য হলো সময় বা সময়কালের, বকেয়া সিস্টেমে এটা আমাদের ওই 2010-এই ধরছি, আর নগদে 12-তে। আর্থিক অবস্থার বিবরণী কিন্তু 2 রকম হবে, যেমন আমরা যদি দুটো আর্থিক অবস্থার বিবরণী এখানে দেখাই তোমাদের, আচ্ছা আমরা দুটো আর্থিক অবস্থার বিবরণ এখানে নিয়ে আসছি। আমরা যদি দেখি, প্রথমটা হলো আমাদের, এটা হলো আমাদের বকেয়া সিস্টেমের আর্থিক বিবরণী, আর পরেরটা হলো আমাদের, প্রথমটা হলো নগদ ভিত্তিক আর্থিক বিবরণী আর পরেরটা হলো বকেয়া ভিত্তিক আর্থিক বিবরণীও। দেখো আমরা যদি আর্থিক বিবরণীটা দেখি, সেক্ষেত্রে বন্ধুরা আর্থিক বিবরণী যদি দেখি, যে আর্থিক বিবরণীতে গিয়েও আমাদের 2010-এ আমরা কিন্তু কোনো নগদ টাকা এখানে ইনপুট দেই নাই। কেন? কারণ নগদ ভিত্তিকের কথা হলো নগদ যখন তুমি টাকা পাবা তখনই কিন্তু তুমি এটাকে নগদ হিসাবে ধরবা। তো এই কারণে 2011-তে আমরা যেহেতু টাকা পাইছি 2011-তেই আমরা 1 লাখ টাকা নগদে ধরছি, আর ব্যয়টা আমরা ধরছি 2012-তে আমার নগদ টাকা চলে গেছে। তো মালিকানা সত্ত্বে গিয়েও ওই একই সিস্টেম, এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব আমরা ওভাবেই ধরছি যে আমাদের 1 লাখ টাকা নগদ টাকা, আমরা 1 লাখ টাকা পাইছি নগদান হিসাব, এবং মালিকানা সত্ত্ব একই সাথে বেড়েছে, আর আমাদের যেটা ব্যয় হয়েছে 25,000 টাকা সেটা আমরা এখানে দেখাইছি। বাট বকেয়া ভিত্তিক সিস্টেমে যদি আমরা যাই সেখানে কিন্তু আমাদের চেঞ্জটা আসবে। 2010-এ কিন্তু আসলে আমাদের কোনো টাকা আসবে না। কেন? 2010-এ আমরা টাকা পাইনি, যেহেতু সার্ভিস প্রদান করেছি, সার্ভিসটা আমরা বকেয়া ভিত্তিক সিস্টেমে যার কাছে টাকা পাই সে হলো আমাদের দেনাদার, তার মানে আলটিমেট 2010-এ আমাদের দেনাদার বাড়ছে, আর নগদে পেয়েছি 2011-তে, আর 2011-তে আমাদের 25,000 টাকা আমরা প্রদান করেছি। আর একইভাবে আমরা পাওনাদার হিসাবে আমরা 75,000 টাকা ধরছি, কারণ আমরা 75,000 টাকার আমরা যে
বিল্ডিং নির্মাণ করছি, যারা আমার কাছে টাকা পাইতো শ্রমিক, তাদের হিসাবটা এখানে আমি ধরে রাখছি ৭৫,০০০ টাকা তারা পাবে। আল্টিমেট কিন্তু পে হইছে ২০১১-তে, কিন্তু ২০১০-এই ধরে রাখবো। কেন? কারণ আমরা তো জানি যে বকেয়া ভিত্তিকে যখন আমাদের খরচটা হয়, নগদ টাকা না গেলেও তখনই ধরতে হবে। তো ৭৫,০০০ টাকা, ১,০০,০০০ টাকা থেকে ৭৫,০০০ গেলে আল্টিমেট আমার প্রফিট হলো ২৫,০০০। তার মানে মালিকানা সত্ত্বেও আমাদের ১,০০,০০০, সম্পদ ১,০০,০০০ এবং ২০১২ সালের শেষে গিয়ে ২৫,০০০ টাকা হলো আমাদের মোট সম্পত্তি। এখানেও আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব ২৫,০০০ টাকা। তো সেক্ষেত্রে বন্ধু এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা তোমরা দেখবা। ইনশাল্লাহ আশা করি এটা তোমরা বাড়ির কাজ থাকবে, তোমরা এটা খুব সহজেই পারবা। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা বাড়িতে করবা। তো কার্যপত্র করতে গিয়ে আসলে আমাদের এই বকেয়া এবং অগ্রিম এই ২ টা বিষয় সমন্বয় করতে হয়। তো আমি সমন্বয়ের উপরে আলাদা একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। আগে আমরা কার্যপত্র প্রস্তুতের ছকটা শিখি। এর আগে মূলধন জাতীয়, মুনাফা জাতীয় ব্যয় শিখি। দেন আমরা যখন কার্যপত্র শুরু করব, তার আগে আমরা একটা স্পেশাল ক্লাস রাখবো, লেকচার। শুধু সমন্বয়, প্রায় ৫০-৬০ টা সমন্বয় আছে, যেগুলো ফ্রিকোয়েন্টলি আমাদের বোর্ড পরীক্ষায় আসে বা আমাদের এক্সামে ইনশাআল্লাহ এগুলো থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, বকেয়া ভিত্তিক ও নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান এবং লেনদেন বিষয়ে তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তানজিরুল হোসেন রাব্বি স্যার আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। মনে রাখবা, স্কুল কলেজের ব্যাগটা সেদিনই তোমার কাছে হালকা লাগবে যেদিন বাজারের ব্যাগটা তোমার কাছে ভারী হয়ে উঠবে। বাস্তবতা খুব কঠিন শিক্ষার্থী বন্ধুরা। নিজেকে যোগ্য করে তোলো, নিজেকে একজন আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তোলো। পরীক্ষার খাতায় হয়তো কম নাম্বার পাও, সমস্যা নেই, কিন্তু মানুষ হবার পরীক্ষার খাতায় নাম্বারটা যেন 100% থাকে। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।